এখন দেখবেন 50 মিনিটস। দর্শক, মাই টিভির নিয়মিত আয়োজন নীতি নির্ধারণী টকশো 50 মিনিটস দেখার আমন্ত্রণ। আজ আমাদের অতিথি মোহাম্মদ আসাদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক অ্যাস্ট্রোটেক্স গ্রুপ ও পরিচালক বিকিএমইএ, এবং রয়েছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এখানে আসবার জন্য আপনাদের দুজনকেই স্বাগত। দর্শক, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত অবস্থায় আছে এবং আজ চলছে অবরোধের ৬৮তম দিন। গতকাল খালেদা জিয়া যে প্রেস কনফারেন্স করেছেন তাতে তিনি এটি ক্রমাগতভাবে একটানা চালানোর অঙ্গীকার করেছেন এবং যে পর্যন্ত না সরকার তাদের দাবি মেনে না নেয়, এর ভিতরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন খালেদা জিয়ার সঙ্গে সংলাপ পুনরায় নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রী বললেন, খালেদা জিয়া একজন খুনি, তার হাতে রক্তের দাগ রয়েছে, যিনি পেট্রোল বোমা মেরে শিশু ও নারীকে হত্যা করে, যিনি জনগণকে মানুষ বলে মনে করে না, তার সাথে কোনো সংলাপ নয়, এটি বলেছেন। অন্যদিকে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের উপর গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, অপহরণ এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে রোববার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ৭২ ঘন্টার হরতাল ডাক দিয়েছে ২০ দলীয় জোট। গতকাল খালেদা জিয়া বলেছেন, যৌক্তিক পরিণতিতে না পৌঁছা পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে, দ্রুত সংলাপের আয়োজন করতে বলেছেন তিনি। অন্য আরেকটি খবর হচ্ছে, সন্ত্রাসীদের সাথে পৃথিবীর কোনো দেশের সংলাপ হয় না, বাংলাদেশেও হবে না, সংলাপ চাইলে পরিবেশ সৃষ্টি করুন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন এটি। অন্যদিকে মাহবুবুল হক হানিফ বলেছেন, খালেদা জিয়াকে তারেক রহমান ও জামাতে ইসলামী গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আবদ্ধ রাখা হয়েছে। অন্য একটি খবর হচ্ছে, বাংলাদেশের অন্যতম পোশাক রপ্তানি খাতে হুমকির মুখে, অবরোধে ক্ষতি এ পর্যন্ত ১ লাখ, সারা দেশে অর্থনীতিতে ক্ষতির পরিমাণ ১,২০,০০০ কোটি টাকা। এটি পত্রিকার খবরে ছিল আজকের প্রধান বিষয়। আলোচনা করার জন্য একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং বিকিএমইএর পরিচালক এবং রয়েছেন রাজনীতিবিদ সাইফুল হক। জনাব সাইফুল হক, আপনাদের শুনলেন যে আজকের পরিস্থিতি এবং ধারাবাহিকতা হয়ে আসছে। ৬৮ দিনে যে অবরোধ চলছে, অনেক লোক নিহত হচ্ছে, আগুনে অগ্নিদগ্ধ হচ্ছে এবং যে প্রেস কনফারেন্স করেছেন তিনি বলেছেন যে এটি অব্যাহত থাকবে। আজ একটি ডেভেলপমেন্ট আছে, সেটি প্রধানমন্ত্রী বলেছেন যারা হত্যার সঙ্গে সম্পৃক্ত, রক্তের দাগ, তাদের সঙ্গে কোনো আলাপ নয় এবং সৈয়দ আশরাফ বলেছেন কোনো সংলাপ হবে না। বিষয়টি ব্যাখ্যা করুন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমি শুরুতে যেটা উল্লেখ করতে চাই যে গতকাল বিএনপি নেত্রী তিনি যে সংবাদ সম্মেলন করলেন, সেই সংবাদ সম্মেলনে দেশবাসী এরকম একটা সংঘাত সহিংস অবস্থাতে একটা বড় রাজনৈতিক দলের প্রধান নেত্রী হিসাবে তার কাছ থেকে যে দায়িত্বশীল বক্তব্য দেশবাসী দেখতে চেয়েছিলেন, তিনি আসলে জনগণের সে আকাঙ্ক্ষা আর পক্ষে তিনি আসলে দাঁড়াতে পারেননি এবং যে কারণে বললেন যে কর্মসূচিটা অব্যাহত থাকবে। আমি খুব স্পষ্ট করে মনে করি যে গত ২ মাসের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে তিনি এটা বলতে পারতেন যে এই রাজনৈতিক অবস্থার জন্য তিনি সরকারকে প্রধান দায়িত্ব দিয়েও তিনি নিজেও এই পরিস্থিতির জন্য তিনি দায় নিতে পারতেন এবং তিনি বলতে পারতেন যে এই যে হরতাল অবরোধের যে কর্মসূচি যেটা আছে, যার মধ্য দিয়ে ব্যাপক একটা সহিংসতা, ইতিমধ্যে আপনি জানেন যে ১২০ জনের বেশি মানুষ অত্যন্ত মর্মান্তিকভাবে তারা প্রাণ হারিয়েছেন, কয়েকশো মানুষ তারা অগ্নিদগ্ধ হয়েছেন, প্রায় ১৫০০ মতন সেখানে যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। আর দেশের সামগ্রিক অর্থনীতির ক্ষেত্রে যে দাঁড়িয়েছে, শিক্ষাজীবন অনেকখানি বিপর্যস্ত। আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের বিশেষ করে শিল্প যে অর্থনীতি, ইতিমধ্যেই সেটা একটা বড় একটা চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়িয়েছে। আমরা যেটা আশা করছিলাম যে এবছর জাতীয় প্রবৃদ্ধি ৬% উপরে দাঁড়াবে, কিন্তু এখন এমনিতে নানা সমস্যা ছিল, কিন্তু গত ২ মাসের এই টানা যে হরতাল অবরোধের যে কর্মসূচি এবং তার ফলে কিন্তু এখন ৬% প্রবৃদ্ধি এনশিওর করা যাবে কিনা, এটাও এখন একটা গুরুতর একটা প্রশ্ন হিসাবে এটা এখন দাঁড়িয়েছে। আমাদের এখানে বিনিয়োগের পরিস্থিতি এমনিতে একটু খারাপ ছিল, কিন্তু গত ২ মাসে
এখানে বিনিয়োগ, বিশেষ করে ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এখানে চূড়ান্ত একটা আস্থাহীনতার জায়গা ইতিমধ্যে এটা কিন্তু তৈরি হয়েছে। আপনারা জানেন যে সম্প্রতি এখানে ডলারের বিপরীতে ইউরোর তার গত 12 বছরের মধ্যে তার যে 18% তার যে মূল্যবান হ্রাস পাওয়া, তাতে কিন্তু আমাদের রপ্তানি খাত, বিশেষ করে আমাদের গার্মেন্টস খাতের জন্য কিন্তু বড় একটা চাপের মধ্যে আমরা যাচ্ছি। এতে সরকারকে ইতিমধ্যে কিন্তু এডিপির আকার খানিকটা কিন্তু ছোট করে ফেলতে হয়েছে। এমনকি রাজস্ব সংগ্রহ এবার আশঙ্কা করা হচ্ছে 15 থেকে 20 হাজার কোটি টাকা এবার কম হবে। তাহলে এরকম একটা চাপের মধ্যে দাঁড়িয়ে, এবং সে সঙ্গে আবার যুক্ত হয়েছে মুদ্রাস্ফীতি, বিশেষ করে খাদ্য এবং অন্যান্য পণ্যের, বিশেষ করে পরিবহন ব্যয় গত 2 মাসে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার জন্য একদিকে ব্যয়, একদিকে ঝুঁকি। ফলে এমন জায়গা দাঁড়িয়েছে যে আজকে খানিকটা মুদ্রাস্ফীতি এটাও কিন্তু স্বাভাবিক যেটা ছিল তার তুলনায় এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ফলে সামগ্রিক যে চাপের জায়গাটা, সেখানে আমরা আশা করেছিলাম যে বেগম খালেদা জিয়া তিনি কথা বলবেন এবং তিনি এটা সরকারকে, তিনি সরকারের কোর্টের দিকে তিনি কিন্তু বলটা তিনি কিন্তু পারতেন দেওয়ার জন্য, এবং তিনি বলতেন যে আমি এই পরিস্থিতি আমি দায়িত্ব নিচ্ছি, আমি হরতাল অবরোধের কর্মসূচি আমি এখন আপাতত আমি স্থগিত করছি। আমরা দেখতে চাই সরকার সভা সমাবেশ মিটিং মিছিলের শান্তিপূর্ণ কর্মসূচিকে সরকার নিশ্চিত করবে, এক, এবং সরকার বিরোধী দলীয় প্লাস নেতা কর্মীদেরকে রাজনৈতিক কারণে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সরকার তাদেরকে মুক্তি দেবে, এবং নির্বাচন কেন্দ্রিক বর্তমান যে সংকট যেটা তৈরি হয়েছে সেই সংকট থেকে বেরিয়ে আসার জন্য এবং দেশের এনশিওর করার জন্য সরকার তারা একটা কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। এটা বললে কিন্তু সরকারের দিকে জায়গাটা কিন্তু আসতে পারত, কিন্তু এই ধরনের জায়গায় না যেয়ে তিনি একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তিনি আবারও হরতাল অবরোধের কর্মসূচি দিয়ে কার্যত কিন্তু বলতে পারেন একদিকে সরকার, আমরা বলবো সরকারের দিক থেকে চূড়ান্ত একটা দায়িত্বহীনতা, এবং বিরোধী দলীয় নেত্রী হিসাবে তার যে চূড়ান্ত দায়িত্বহীনতা এবং একটা সন্ত্রাস নির্ভর এবং পেট্রোল বোমার যে সন্ত্রাসী যে কর্মকাণ্ড নির্ভর যে আন্দোলন ইতিমধ্যে আমার দেশ, অর্থনীতির জনগণ 16 কোটি মানুষ ইতিমধ্যে জিম্মি অবস্থায় তারপরে নিপতিত হয়েছে। তো এরকম একটা জায়গা থেকে আমি যেটা বলতে চাই যে এটা কোনো দায়িত্বশীলতা কোনো একটা পরিচয় বহন করেনি। আর সরকারকে শেষে আমি এই প্রশ্ন যেটা বলতে চাই, তারা যেহেতু সরকারে আছেন, সরকারের দায়িত্ব বেশি মানুষের জানমালের হেফাজত করা, আমার অর্থনীতি বাণিজ্য সহ আমার দেশের সামগ্রিক যে অর্থনৈতিক কর্মকাণ্ডকে এনশিওর করা, দায়িত্বশীলতার জায়গা থেকে সরকারের দিক থেকে বিরোধী রাজনৈতিক দল এবং জনগণকে আস্থায় নিয়ে সত্যি সত্যি সংকট কাটিয়ে ওঠার জন্য একটা রাজনৈতিক উদ্যোগ মানে আজকের জন্য অত্যন্ত জরুরি। আপনি একটি কথা বলেন, সংক্ষেপে বলবেন যে আপনি বলেন যে নির্বাচনকালীন সংকট বা নির্বাচন সংক্রান্ত সংকট, এটি কি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? শুধুই কি তাই বা না? আমি সেটা একটা যেটা বলেছি ঠিক আছে, ধরেন বর্তমান সংকট যেভাবে তৈরি হয়েছে, নিশ্চয়ই এটা জানেন যে 2014 সালের 5ই জানুয়ারি যে নির্বাচনটা হয়েছে, যে নির্বাচন একটা সাংবিধানিক বাধ্যবাধকতা হয়তো ছিল, বা টেকনিক্যালি যে নির্বাচনটাকে আপনি পুরোপুরি আপনি নাকচ করতে পারেন না, কিন্তু নৈতিক দিক থেকে বা রাজনৈতিকভাবে কার্যত যে নির্বাচন আসলে গ্রহণযোগ্য হয়নি। ফলে সরকারের দিক থেকে যেটা দরকার ছিল যে সম্ভব স্বল্পতম সময়ে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে সমস্ত রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে একটা অংশীদারিত্বমূলক জায়গা থেকে একটা আস্থাভাজন, সুষ্ঠু এবং একটা গ্রহণযোগ্য একটা নির্বাচনের ব্যবস্থা করা, সেটাকে না করার জন্য আসলে সেখান থেকে সংকটটা শুরু। কিন্তু তারপরে এই সংকটটা শুরু হলেও কিন্তু এটার এখন ডালপালাটা যেখানে গেছে, এখন ব্যাপারটা একদিকে যেমন রাজনৈতিক সংকট, পাশাপাশি আজকে জনজীবনে যে দুর্ভোগ এবং দুর্যোগ, এবং এই সুযোগে আজকে ঘোলা পানিতে মাছ শিকার করবার জন্য আমরা দেখছি দেশের ভেতরে এবং বাইরে নানা ধরনের মহল আজকে তারা কিন্তু ফিরে আসবে। আসাদুল ইসলাম, আপনি যে গার্মেন্টস সেক্টরের একজন মানুষ এবং রপ্তানি, পোশাক রপ্তানি খাতের নানা রকম আমরা তথ্য রিপোর্ট পাচ্ছি, এর ভিতরে বিজিএমএ এর সভাপতি বলেছেন যে বাংলাদেশের পোশাক শিল্প খাত বেশ হুমকির মুখোমুখি, বাংলাদেশ একটি প্রধান খাত, রপ্তানি খাত এটি, এবং ব্যাপক ক্ষতি হয়েছে এরই ভেতরে। এবং একটি রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন পোশাক রপ্তানির ক্ষতি হচ্ছে 695 কোটি টাকা, এবং যেটি ক্রয়পত্র বাতিল হয়েছে এ পর্যন্ত 27 জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত 92,92,000 ডলারের পোশাক ক্রয় আদেশ বাতিল হয়েছে, এবং 30% ক্রয় আদেশ কমে যাওয়ার উপক্রম হয়েছে বাংলাদেশের। আসলে আমরা কোন অবস্থায় আছি, যেহেতু এই ব্যবসার সঙ্গে আপনি সম্পৃক্ত এবং একজন
আপনি নেতা বিকেএমই, আসলে আমরা কোন অবস্থায় রয়েছে পোশাক শিল্পটা? ধন্যবাদ সেলিম ভাই, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করার জন্য। সো আমি এই বিষয়টাতে আসার আগে, বাংলাদেশের প্রেক্ষিতে আসার আগে আমি বিশ্ব অর্থনীতিতে একটু ঘুরে আসতে চাই। যে সাইফুল ভাই যে কথাটা বলছেন যে এখন আমাদের সারা বিশ্বের অর্থনীতির কি অবস্থা, আপনি দেখেন যে যে কথাটা উনি বলছেন যে অলরেডি 1.35 ছিল ডলার ভার্সেস ইউরো, সেটা এখন নেমে আসছে 1.09। আপনার অস্ট্রেলিয়াতে অলমোস্ট 25 to 27% ডিভ্যালুয়েশন হয়েছে অস্ট্রেলিয়ান ডলার। আপনার রাশিয়ান রুবল 40 to 45% ডিক্রিজ হয়েছে, ডিভ্যালুয়েশন হয়েছে। জাপানে ইয়েন আপনার অলমোস্ট 50% ডিভ্যালুয়েশন হয়েছে। শুধুমাত্র আমেরিকান ডলার এখনও স্টেবল আছে, যার কারণে হোল ওয়ার্ল্ডে এখন রেসিশন চলতেছে এই শুধুমাত্র এই মানি ডিভ্যালুয়েশনের কারণে, ডলার ডিভ্যালুয়েশনের কারণে, ইউরো ডিভ্যালুয়েশনের কারণে। এর ইফেক্ট সমস্ত পৃথিবীর সমস্ত জায়গায় পড়ছে। আপনার এমন দেখেন যে কটন প্রাইস আগে যা ছিল তার প্রায় 50% কটন প্রাইস নেমে গেছে, যার কারণে কটনের প্রাইস কিন্তু এখন গোয়িং ডাউন। আর আমরা যেহেতু বাংলাদেশে অর্থনীতি যেহেতু গার্মেন্টসের উপর ডিপেন্ডেন্ট, এবং আপনি দেখেন যে অয়েলের প্রাইস কোথায় নেমে এসেছে। সো আমাদের দেশের অর্থনীতিতে আমরা যেভাবে দেখতেছি, আর আমরা যারা বাস্তবে অর্থনীতির সাথে জড়িত, আমরা যারা চালাই তারা একটু ভিন্নভাবে দেখি। আমরা চিন্তা করি এইভাবে যে আমাদের দেশের রাজনীতিবিদরা যেহেতু ওনারা বুঝতেছেন না যে এই দেশের ইকোনমি কিভাবে চলা উচিত, পলিটিক্স কিভাবে চলা উচিত, সোসাইটি কিভাবে চলা উচিত, সংস্কৃতি কিভাবে চলা উচিত। সো আমরা আমরা আমাদের এই বিজনেসে আর এখন ওদের দিকে তাকায় থাকবো না, আমরা ধরে নেব এটাই স্বাভাবিক রাজনীতি, এটাই স্বাভাবিক অর্থনীতি। সো আমাদেরকে এর মধ্যে দিয়ে চলে যেতে হবে। সো আমাদের যেটা ভূমিকা সেটা হলো যে আমরা এই হরতালকে আর ভয় পেলে চলবে না। আমরা হরতালের নাম করে বা অবরোধের নাম করে ওনারা করবে না, আমরা বসে থাকবো ঘরে, তা হবে না। আমরা আমাদের কাজ চালিয়ে যাবো, ওনারা ওদের কাজ চালিয়ে যাবে। সুন্দর একটি প্রসঙ্গ আমরা উত্থাপন করতে চাই। সেটি অনেকে বলছে যে বাংলাদেশে যে লোকসানের পরিমাণ, প্রতিদিনে যে অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, লক্ষ হাজার কোটি টাকার কথা বলেছে। আসলে এটি কি একটা শ্রেণী বলছে যে ব্যাংক সুবিধা নেওয়ার জন্য কিছু কিছু ব্যবসায়ী বলছেন, আসলে ক্ষতির পরিমাণটা কোন পর্যায়ে আছি আমরা যদি? আসলে বাংলাদেশের এই স্ট্যাটিস্টিক্সগুলি, এই ডাটাগুলি বিজিএমই বিভিন্ন ফ্যাক্টরি থেকে কালেক্ট করে এবং বিকেএমইও আমরা কালেক্ট করি, তারপর সেগুলি পাবলিশ করি। এগুলি ফ্যাক্টরিগুলি যদি সত্যিকার অর্থে না দেয় তাহলে বিজিএমই সত্যিকার অর্থে দিতে পারবে না, আর এই ক্ষেত্রে কেউ সাধারণত এগুলি করার কথা না, মানে প্রকৃত তথ্যটা উপস্থাপন করার কথা না, ভুল হওয়ার কথা না। কিন্তু ফ্যাক্টরটা অন্য জায়গায়। ফ্যাক্টরটা হলো কি যে আজকে আমরা যেই প্রবলেমটা পড়তেছি সেই প্রবলেমটা কিন্তু আগে আমাদের অর্ডার ছিল, এই অর্ডারগুলি আমরা নিয়েছিলাম আপনার নভেম্বর ডিসেম্বর, এখন আমরা সেগুলি শিপমেন্ট করতেছি। কিন্তু আমাদের এখন যেই বুকিংগুলি হওয়ার কথা সেই বুকিংগুলি কিন্তু হচ্ছে না, কারণ কান্ট্রি অলরেডি একটা ব্যাড ইমেজের মধ্যে যাচ্ছে। আমাদের দেশে যেই সমস্যাগুলি আছে এই সমস্যাগুলি যে পৃথিবীর অন্য কোনো দেশে নেই তা কিন্তু না। কিছুদিন আগে আমার একটা বাস্তব অভিজ্ঞতা বলি। আমি কিছুদিন আগে মালয়েশিয়া গিয়েছিলাম। সো আমার মেয়ে পা ভেঙে আমি হসপিটালে নিয়ে গেছি। ওই জায়গায় আমার 3 ঘন্টা বসে থাকতে হয়েছে, রাত্র 11টা থেকে 1টা পর্যন্ত। কিন্তু সেই জিনিসটা যদি বাংলাদেশে হইতো সবাই বলতো যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা খারাপ, সিস্টেম খারাপ, ওইটা খারাপ, সেটা খারাপ। কিন্তু মালয়েশিয়া আমি গেছি, সেই জায়গায় আমি ওয়েট করছি, আমার কিছু করার নাই। কিন্তু ওই দেশেও প্রবলেম আছে, কিন্তু বাংলাদেশের প্রবলেমগুলি হচ্ছে কি যে আমাদের মিডিয়ার ব্যাপার না, ব্যাপারটা হলো আমাদের টোটাল যে কান্ট্রি ইমেজটা আমাদের বিল্ড আপ করতে হবে পজিটিভলি। প্রবলেম থাকবে, এই প্রবলেমের মধ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর আমরা যত বেশি আগাবো আমাদের রাজনীতিবিদদের এবং আমাদের যারা দেশ নিয়ে চিন্তা করেন তাদেরকে আরো পজিটিভভাবে আমাদেরকে লিডিং দিতে হবে, তাদের এই জায়গাটা রিয়েলাইজ করতে হবে। তাহলে আসলে আমাদের গার্মেন্টস সেক্টর কি আমরা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার কাছে কি মনে হয়? যদি পরিসংখ্যান নাও থাকে, আপনি যে ডাটা দিয়েছেন সেটা পারফেক্ট। আমার ফোকাসটা কোথায়? আমার ফোকাসটা হলো যে আমরা এখন যে প্রবলেমে আছি, আমাদের এই অবরোধ, এই হরতাল যদি আরো চলতে থাকে তাহলে আজকের যারা সরকার আছেন তারাও ভবিষ্যতে সরকারি লোকদেরকে বেতন দেওয়ার জন্য ওনারা কোষাগারে টাকা পাবেন না। কারণ যদি এক্সপোর্ট না হয়, যদি ইনকাম না হয়, ইনকাম ট্যাক্স পাবেন না। ইনকাম ট্যাক্স না পেলে ওনারা কিভাবে বেতন দিবেন? আবার আজকে যারা বিরোধী দলে আছেন তারা চিন্তা করতেছেন যে ভবিষ্যতে আপনারা ক্ষমতায় যাবেন, ক্ষমতা গিয়ে দেশ চালাবেন। অর্থনীতি যদি একবার ভেঙে পড়ে, শিক্ষা ব্যবস্থা যদি একবার ভেঙে পড়ে, আইনশৃঙ্খলা যদি একবার ভেঙে পড়ে, আপনারা আর ফিরে আসতে পারবেন না। সো সরকারের এবং বিরোধী দলের ইমিডিয়েটলি এই যেই প্রবলেমের মধ্যে আপনারা ফেলছেন, এই প্রবলেম থেকে আপনারা সলভ করেন।
আর আপনাদের সরকারি দলের হাতেও খুব বেশি সময় নাই, বিরোধী দলের হাতেও খুব বেশি সময় নেন। সলভ দ্য প্রবলেম ইমিডিয়েটলি অ্যাজ সুন অ্যাজ পসিবল। তা নাহলে আমরা বড় ধরনের বিপর্যয়ের ভিতরে পড়তে যাচ্ছি। জনাব সাইফুল হক উনি বলতে চাইলেন যে প্রধান দুটি দল যদি, যারা পজিশন এবং অপোজিশন রয়েছে, তারা যদি উদ্যোগ গ্রহণ না করে, তাহলে আমাদের যে উনি একটি সংকেত দিলেন, যেটি আমাদের জাতীয় অর্থনীতি যেটি ক্রমবর্ধমান অগ্রসরমান তা ক্ষতিগ্রস্ত হবে এবং বেতন প্রক্রিয়া পর্যন্ত আঘাত করতে পারে, যেহেতু ট্যাক্স যদি কালেকশন না করা হয়। এবং আপনি কি মনে করেন যে এই সংকটটি শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক, বা আসলে বিষয়টি আপনার যে কী মনে হয় একজন রাজনীতিবিদ হিসেবে, যে এত বড় সংকট চলছে এবং অনড় অবস্থায় রয়েছে? বেগম খালেদা যে বক্তব্যটি দিয়েছেন গতকালকে, তিনি অনড় অবস্থানে রয়েছে। একটি নির্বাচনকে কেন্দ্র করে কি এত অনড় অবস্থানের সৃষ্টি হয়? এই প্রশ্নের উত্তর দিবেন তার আগে একজন দর্শক টেলিফোনে আছেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে সংক্ষেপে প্রশ্নটি বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি দর্শক? ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম কি, যখন যেরকম ক্ষমতা আছে তাদের কোনো মামলা থাকে না, কিছু থাকে না, বিরোধীতে থাকলে মামলা থাকে। আসলে দেশটা কি জনগণের জন্য নাকি দলের জন্য? দয়া করে বলবেন। ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। আমার মনে হয় যে আপনি পরে যে কথাটা বললেন, এমনি সাধারণভাবে বলা যেতে পারে যে 5ই জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে দৃশ্যত এই সংকটের এটা শুরু হয়েছে। কিন্তু কার্যত আপনি নিশ্চয়ই একমত হবেন, আসলে সমস্যাটা আরও অনেক বেশি গভীরে। যে আমাদের এখানে যে অর্থনীতি, আমাদের এখানে যে সমাজ ব্যবস্থা এবং আমাদের এখানে শাসনতান্ত্রিক যে গভীর যে সংকট, যেমন ধরুন একটা গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে হবে, গত 44 বছরে আমরা কিন্তু এখনো পর্যন্ত এরকম একটা গ্রহণযোগ্য নির্বাচনের একটা পদ্ধতি কিন্তু এখনো পর্যন্ত বের করা যায়নি। আপনি তো এর পরেই বলবেন যে পৃথিবীর বিভিন্ন দেশে তো রাজনৈতিক দলগুলো সরকারে থাকেন এবং তাদের অধীনে এখানে একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন হয়। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে হচ্ছে যে আমাদের এখানে সরকার এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম কোনো রাজনৈতিক সংস্কৃতি না থাকার জন্য, একটা পারস্পরিক আস্থা, বিশ্বাস, সম্মান, শ্রদ্ধা না থাকবার জন্য একটা রাজনৈতিক সরকারের অধীনে যে একটা সুষ্ঠু নির্বাচন হবে, এরকম আস্থাবোধের জায়গাটা কার্যত নাই। ফলে এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের যে স্বাধীনতার 4 দশক পার হওয়ার পরেও আমরা কিভাবে একটা গ্রহণযোগ্য নির্বাচন করা যাবে, তার মানে এই সংকটের মধ্যে আমরা এখন আছি। সংকটটার ভিতরে আরও গভীরে, মানে এখানে যখন নির্বাচনটা এখানে ধরে নেওয়া হয় যে যিনি জেতেন তার জন্য সব কিছু, যিনি হেরে যান তার জন্য সমস্ত বিপদ আপদ, সমস্ত বিপর্যয় তার জন্য। ফলে যে মানে উইনার্স টেক অল থিং, এই যে একটা আইডিয়াটা এরকম, অর্থাৎ তার মানে ক্ষমতার সাথে এখানে, উনি আমার ভাই এখানে ব্যবসায়ী ভাই আছেন, নিশ্চয়ই এগ্রি করবেন, ক্ষমতার সাথে এখানে কিন্তু এমপি মন্ত্রী হওয়ার সাথে, ক্ষমতায় যাওয়ার সাথে দ্রুত এখানে অর্থবিত্ত করা, দ্রুত এখানে সম্পদশালী হওয়া এবং রাতারাতি এখানে রাতকে দিন, দিনকে রাত হওয়া, এর একটা যে খুব অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। ফলে আমাদের এখানে এই সিচুয়েশনটা কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্ট সব দেশে আছে, এটা যে শুধু বাংলাদেশে আছে না। বাংলাদেশে যারা কিন্তু দেখেন ভারতে কিন্তু নির্বাচন নিয়ে, কিন্তু নির্বাচনের পদ্ধতি নিয়ে কিন্তু এমনকি গুরুতর কোনো প্রশ্ন নাই। এমনকি পাকিস্তানে, যে পাকিস্তানকে অনেক ক্ষেত্রে অকার্যকর দেশ বলা হচ্ছে, সেই পাকিস্তানে কিন্তু নির্বাচন পদ্ধতি নিয়ে দেখবেন সরকার এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর কিন্তু এত বড় কিন্তু সংকট নাই। সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার যে নির্বাচন হলো, সেখানেও কিন্তু এটি নিয়ে কিন্তু বড় কোনো প্রশ্ন নাই। ফলে রাজনৈতিক অস্থিরতা আছে, সমস্যা, সংকট হয়তো আরও বেশ কিছুদিন থাকবে, কিন্তু কিছু মৌলিক বিষয়ে, কিছু সাধারণ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের যে জায়গাটা, সংহতির জায়গাটা, একটা চিন্তার ঐক্য, পারস্পরিক সম্মান, বিশ্বাসের জায়গাটা, এই রাজনৈতিক সংস্কৃতিটা যদি আমরা ফিরিয়ে আনতে না পারি, মনে করেন মতাদর্শী জায়গাটা এর পিছনে খানিকটা বলে থাকেন যে 71-এর যে পরাজিত শক্তি, তারা বাংলাদেশের অস্তিত্ব সংক্রান্ত তারা বিশ্বাস করে না, আমি মনে করেন জাতি রাষ্ট্রের। আমি বলছি যে এই সংকটের পিছনে তো ডেফিনেটলি একটা মতাদর্শিক জায়গা আছে, রাজনৈতিক জায়গা আছে, এবং আমাদের এই সংকটকে কেন্দ্র করে আমরা দেখছি যে আঞ্চলিক এবং আন্তর্জাতিকভাবে নানা প্লেয়াররা কিন্তু তারা এখন সক্রিয়। ফলে তারা এই ধরনের একটা সংকট অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশকে কেন্দ্র করে তাদের যে বিভিন্ন এজেন্ডা আছে, এরকম একটা ঘোলা পানিতে কিন্তু তারা কিন্তু এখন তৎপর। যেমন ধরুন, আপনি একটা সুষ্ঠু অবাধ যদি গণতান্ত্রিক পরিবেশ থাকে, সেখানে কিন্তু যাকে আমরা বলছি জঙ্গিবাদ বলছি, মৌলবাদ বলছি, অথবা আমরা যে চরমপন্থার কথা বলছি, সেখানে এ ধরনের রাজনৈতিক মতাদর্শ বা রাজনৈতিক সক্রিয়তার কিন্তু বিকাশ হওয়ার সুযোগ কম। যখন একটা অস্থির, যখন একটা নৈরাজ্যিক অবস্থা কাজ করে, তখন কিন্তু সেখানে খুব সহজেই কিন্তু আপনি
মানুষের ক্ষোভ এবং হতাশাকে পুঁজি করে একটা এক্সট্রিম যে কোনো চিন্তা বা মতাদর্শের দিকে যাওয়ার একটা কিন্তু জমিনটা কিন্তু তৈরি হয়। প্রবণতা তৈরি এবং হয়। এটা যদি চলতে থাকে এই পরিস্থিতি, এটা কিন্তু সরকারের জন্য বিপজ্জনক, আমরা একটু বিরোধী দল বিরতিতে এবং যাবো, শেষ হবে, আবার আপনার কাছে এমনকি ফিরে আসবো। জনগণের জন্য বিপজ্জনক। দর্শক, আমরা একটি বিরতিতে যাব, বিরতির পর আবারও এই আলোচনার সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন 50 মিনিটস। দর্শক, আবারও স্বাগত 50 মিনিটসে। আলোচনা রয়েছেন মোহাম্মদ আসাদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক অ্যাস্ট্রোটেক্স গ্রুপ ও পরিচালক BKMEA, এবং রয়েছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আপনি যে কথা বলছেন যে মতাদর্শিক জায়গাটা, অনেকে বলে থাকেন যে ওই সংকট থেকে সব কিছুর সৃষ্টি, কারণ বাংলাদেশের জাতিরাষ্ট্রের যে অভ্যুত হয়েছে 1971 সালে, তা নিয়েও বাংলাদেশে যারা 71-এ পরাজিত হয়েছে তারা মানতে চান না। এ থেকেও অনেকে বলছেন যে সংকটের সৃষ্টি হয়েছে। আপনি বিষয়টি কি না, এটা তো বর্তমান যে সংকট তার একটা বড় আসপেক্ট, যে যেমন যুদ্ধ অপরাধীদের বিচার জি, জি, চলছে, অনেক হ্যাঁ, বিষয় সে ব্যাপারে কোনো জড়িত সন্দেহ আছে নাই। সঙ্গে। যেন আপনি নিশ্চয়ই একমত হবেন যে যুদ্ধ অপরাধের যে বিচার, এটা আসলে কোনো এটা কিন্তু যুদ্ধ অপরাধের বিরুদ্ধে প্রতিহিংসার মানে এটা কোনো বিষয় না। এটা আমাদের স্বাধীন যে জাতিরাষ্ট্র, আমাদের রাষ্ট্রের ঐতিহাসিক ন্যায্যতা প্রমাণের জন্য, এবং সত্যি সত্যি যারা আমাদের মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ অপরাধ করেছে, আমাদের 30 লক্ষ হত্যার সঙ্গে যারা যুক্ত, আর নারী নির্যাতনের সঙ্গে যারা যুক্ত, যেটা বহু আগেই দরকার ছিল এই বিচারটা হওয়া। ফলে আজকে ধরেন সেই বিচারের মানে উদ্যোগ এখানে কার্যত চলছে। যদি বিচারের প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন আছে, বিচারটা যেভাবে হওয়া উচিত ছিল, জনগণ যেভাবে দেখতে চেয়েছিল, আপনি যে একমত হবেন বিচারের যে ধীরগতি যেগুলো যাচ্ছে, মানে এটা নিয়েও জনগণের মধ্যে বিভিন্ন প্রশ্ন আছে, উদ্বেগ আছে, মানে উৎকণ্ঠা আছে। কিন্তু তারপরেও ধরেন এটা নিয়ে কিন্তু সঠিক আছে, হ্যাঁ, কিন্তু মনে করেন যে এটা নিয়েও কিন্তু দেখা যাচ্ছে যে এক ধরনের রাজনৈতিক মেরুকরণ কিন্তু করার একটা উদ্যোগ আছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এটা আমাদের একটা অসম্পূর্ণ জাতীয় কর্তব্য, যেটা বহু আগে সম্পন্ন করা উচিত ছিল। এত বছর আমরা সম্পন্নটা এটা হয়নি এটা। এবং এটা মূলত আপনি জানেন যে তাদেরকে একটা ভোট কেন্দ্রিক সংকীর্ণ দলগত রাজনৈতিক স্বার্থে বিভিন্ন সময় এগুলোকে ব্যবহার এগুলো হয়েছে। তো আজকে এটার সাথে ফলে এর সঙ্গে আমাদের একটা স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের অস্তিত্বের প্রশ্ন, একটা মতাদর্শিক রাজনৈতিক প্রশ্ন এর সঙ্গে যুক্ত আছে। আমি যে কথাটা বলছিলাম যে আপনি দেখা যাচ্ছে এরকম একটা পরিস্থিতির বাতাবরণে যাদেরকে আপনি জঙ্গিবাদী বলছেন, মৌলবাদী বলছেন, তাদের বিরুদ্ধে আমরা দেখছি যে সরকার প্রায় তারা বক্তব্য রাখছেন, তারপরে কথা বলছেন, কিছু কিছু প্রশাসনিক উদ্যোগে জায়গাটা যাচ্ছে। কিন্তু আমি পরিষ্কার করে বলতে চাই যে যাদেরকে আপনারা জঙ্গিবাদী বলছেন, এটা কিন্তু নিছক একটা প্রশাসনিক বিষয় না, এটা কিন্তু এক ধরনের একটা রাজনৈতিক প্রপঞ্চ, একটা বিশ্বব্যাপী কিন্তু এটা একটা রাজনৈতিক একটা তৎপরতা। ফলে এখানে আপনি প্রশাসনিক যে উদ্যোগগুলো করছেন, তার পাশাপাশি এ ধরনের শক্তিকে কেবল রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে কিন্তু এটাকে দমন বা নিঃশেষ করা সম্ভব না। তাহলে পাশাপাশি দীর্ঘমেয়াদে আপনাকে একটা মতাদর্শিক জায়গা, একটা রাজনৈতিক জায়গা, সাংস্কৃতিক জায়গা, বিশেষ করে মানুষের সামাজিক শক্তির যে উত্থান এবং বিকাশ, যেটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার মূল যে কথা ছিল, আমরা একটা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণহীন, বৈষম্যহীন দেশ চাই, সমাজ চাই, আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ চাই। ফলে আজকে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে কেবলমাত্র শুধুমাত্র প্রশাসনিক উদ্যোগ নিয়ে কিন্তু এটাকে সমাধান করা যাবে না। গভীর একটা মতাদর্শিক রাজনৈতিক লড়াইয়ের মধ্য দিয়ে একটা রাজনৈতিক সামাজিক আন্দোলনের উত্থানের ভেতর দিয়েও কিন্তু আজকে আপনাকে এই ধরনের অপশক্তিগুলো কিভাবে হবে, কারণ আপনারা মুক্তিযুদ্ধের বিভিন্ন শক্তি তো বহুধা বিভক্ত, বিভাজিত। এই প্রসঙ্গে উত্তর দিবেন জনাব আসাদুল ইসলাম। আপনি তো জানেন যে বাংলাদেশের যে গত 5 বছরে যে অর্থনৈতিক যে প্রবৃদ্ধি কিংবা যেটি গ্লোবাল ইকোনমি ইন্ডেক্সগুলো, কিন্তু বাংলাদেশ অনেকটা এগিয়েছে, এবং বিদেশি গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সাউথ এশিয়ার একটি অন্যতম অগ্রসরমান দেশ, যেটা UNDP রিপোর্টগুলোতেও আমরা দেখতে পাচ্ছি। তবে এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশের রাজনীতির যে বিরোধিতার কারণে সৃষ্টি হচ্ছে, এতে করে ইন্ডিকেটরগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে কিনা, বা সুদূর প্রসারী কি ইম্প্যাক্ট পড়তে পারে আমাদের অর্থনীতির উপর, আপনার কাছে কি মনে হয়? সেলিম ভাই, আমি খুব আশাবাদী মানুষ, আমি আপনাকে কিছু আশার কথা শুনি। সেটিও আমরা মনে করছি আপনি আশাবাদী মানুষ কেন, প্রথমেই বলছেন আপনি যে আসলে এর ভিতরে চলতে হবে আমাদের। রাইট, উনি যে কথাটা বললেন যে বাংলাদেশের এই রাজনৈতিক এই সিচুয়েশন, সো আপনি যদি আবার একটু ভিন্নভাবে চিন্তা করেন যে আপনি সিঙ্গাপুর কিভাবে ডেভেলপমেন্ট হয়েছে, মালয়েশিয়া যখন ডেভেলপমেন্ট হয়েছে ওই সময় কি সিচুয়েশন ছিল, আপনি সাউথ কোরিয়ার সিচুয়েশন কি ছিল, তিনটা দেশের যদি ইকোনমিক ডেভেলপমেন্ট চিন্তা করেন, তাহলে আপনি দেখবেন
যে সিঙ্গাপুরে কিন্তু আপনার অত গণতান্ত্রিক ছিল না, মালয়েশিয়াতেও কিন্তু মাহাথির মোহাম্মদ ডেমোক্রেসি দেয় নাই, এবং আপনার সাউথ কোরিয়াতেও কিন্তু আপনার সেই জেনারেল কিন্তু স্টিম রোলার চালাইয়ে তারপর দেশ ডেভেলপমেন্ট পর্যায় পর্যন্ত। হ্যাঁ, কোনো দেশ যখন ডেভেলপমেন্ট করতে হয় তখন সেই সরকারকে অবশ্যই তাকে সিস্টেম ডেভেলপমেন্ট করতে হয় এবং যে রুলস সেট করতে হয়, এবং সেই রুলস সেট করে বলতে হয় যে ফলো দ্য রুলস। সো আমাদের দেশে আজকে যেই পলিটিক্যাল যে প্রবলেম, এই প্রবলেমের কি কোনো সমাধান নাই? অবশ্যই সমাধান আছে। আর সাইফুল ভাই যেই গণতন্ত্রের যেই সুন্দর কান্ট্রির কথা বলতেছে, এরকম সুন্দর কান্ট্রি আমি পৃথিবীতে কোনো জায়গায় দেখিনি। আর যারা রাজনীতিবিদ করে, রাজনীতি যারা করেন, তারা যে একদম সবকিছু দেশের জন্য জীবন বিলায় দিয়া সবকিছু করে, তাও পৃথিবীর কোনো দেশে নজির নাই। যারা রাজনীতি করে তাদের স্বার্থ ওরা দেখেই, কিন্তু সেটা সুন্দর করে করে যাতে জনগণ অন্তত বুঝতে না পারে, অন্তত জনগণের ক্ষতি না করে, জনগণের ডেভেলপ করে তারপর নিজেরা কিছু নিলেও কোনো সমস্যা নেই। সো 5 বছরের যে ডেভেলপমেন্টের কথা বলছেন, আমাদের দেশের 2021 পর্যন্ত আমাদের দেশে কিন্তু এই পরিস্থিতি থাকুক বা এর চেয়ে যদি খারাপ পরিস্থিতিও হয়, তবুও আমি বিশ্বাস করি $52 বিলিয়ন এক্সপোর্ট হবে 2021 সাল পর্যন্ত। 2021 বাংলাদেশের বয়স যখন 50 হবে তখন $52 বিলিয়ন এক্সপোর্ট হবে, এবং তখন বাংলাদেশের কোনো মানুষ আপনার এই সাইকেল ছাড়া চলবে না, ম্যাক্সিমাম মানুষ মোটরসাইকেল দিয়ে চলবে। এর কি কারণ আছে? কারণগুলো হলো অনেকগুলি কারণ। এর মধ্যে একটা কারণ হলো যে আপনার চায়না প্রত্যেক বছর যা এক্সপোর্ট করে তার 3% গার্মেন্টসের বিজনেস তাদের ডাউন হবে, ওরা করতে পারবে না 3% বিজনেস। তো 3% বিজনেসে বাংলাদেশে অলমোস্ট $10 বিলিয়ন ও বিজনেস ওরা করতে পারবে না। তো $10 বিলিয়ন যদি বিজনেস ওরা না করতে পারে বা না করে, তাহলে $10 বিলিয়ন যাবে কোথায়? সেটা ম্যাক্সিমামই আসবে বাংলাদেশে। এবং বাংলাদেশের ওনাররা যদি এটা না ধরতেও পারে, তাহলে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি এসে এই দেশে বড় বড় কোম্পানিগুলোকে কিনে নেবে, অথবা তারা বড় বড় কোম্পানি সেট আপ করবে। এবং দেখেন আজকে প্রাইম মিনিস্টার মানে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে ইলেকট্রিসিটিতে যে প্রবলেম ছিল, সেই ইলেকট্রিসিটি প্রবলেম কিন্তু এখন নাই। আপনার 6 মাসের আমাদের দেশের ইম্পোর্টের ব্যালেন্স $23 বিলিয়ন আমাদের রিজার্ভ আছে। সেটা আমরা যে পরে পাকিস্তান থেকে স্বাধীনতা হওয়ার পরও তাদের রিজার্ভ ফান্ডের আছে, আমাদের রিজার্ভ ফান্ড ডাবল। এবং গত 6 মাসের আমি আজকে বাংলাদেশ ব্যাংকের একটা প্রতিবেদন দেখলাম, এতে আপনার রেমিটেন্স গ্রোথ আছে এখনো 8%। সো আমাদের এক্সপোর্ট কিন্তু এখনো গ্রোথ আছে। শুধুমাত্র আমাদের সবচেয়ে যে বেশি প্রবলেম হচ্ছে কোথায়? আমাদের প্রবলেম হচ্ছে সবচেয়ে বেশি কিন্তু কান্ট্রি ইমেজ। আমি বলবো সরকারকে, আপনারা যদি এভাবেও দেশ চালাতে চান, অ্যাটলিস্ট পজিটিভ একটা কান্ট্রি ইমেজ বিল্ড আপ করেন, যাতে আমাদের ইকোনমি ঠিক থাকে। আমাদের ইকোনমি যদি ঠিক থাকে, তাহলে অন্যগুলো আপনারা ডেভেলপ করতে পারবেন। যাই করুন না কেন, ইমেজ বিল্ড আপ করুন, পজিটিভ, ভিতরে মারামারি করুন, যাই করুন না কেন। মালয়েশিয়ার পজিটিভ ইমেজ আছে, সিঙ্গাপুরের পজিটিভ ইমেজ আছে, কোরিয়ার পজিটিভ ইমেজ আছে, আমেরিকার পজিটিভ ইমেজ আছে ওয়ার্ল্ডে। আমেরিকা কি কোনো খারাপ কাজ করে না? আমেরিকা কি আপনার ইরাককে ধ্বংস করে নাই? আমেরিকা কি আফগানিস্তানকে ধ্বংস করে নাই? লিবিয়াকে ধ্বংস করে নাই? লিবিয়াকে বুম মেরে ধ্বংস করে লিবিয়ার মানুষ কি আগের চেয়ে এখন ভালো আছে? কোন অবস্থায় তো ভালো নাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ উত্থাপন করেছেন, যে কান্ট্রি ইমেজ, যে উনি বলতে চাইলেন যে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু আভ্যন্তরীণ সংকট আছে, তার নিজস্ব ধরন আছে, কিন্তু বাংলাদেশ নিয়ে আমরা যেভাবে কথা বলে থাকি সবসময়, যে এটি নেই ওটি নেই, কিংবা আমাদের সংকট রয়েছে, দারুণভাবে বলে থাকি। উনি বলতে চাইলেন যে আমাদের কান্ট্রি ইমেজটাকে বিল্ড আপ করতে, এটি কীভাবে করা যাবে? আসলে আমাদের এই জায়গাটি আমরা কীভাবে আমি এটাকে দুভাবে এটাকে দেখতে চাই। প্রথম যেটা দেখতে চাই, ভাই যেটা বললেন, আসাদ ভাই যেটা বললেন, সেটা ঠিক আছে। আমি মনে করি ওদিকে তো আমাদের যাওয়া উচিত। এখন আপনি যে দেশে আপনি সরকার রাজনৈতিক প্রতিপক্ষের সাথে কথা বলার কোনো সংস্কৃতি নেই। চায়নাতে কি হচ্ছে আপনি বলেন? রাইট। চায়নাতে কোনো প্রতিপক্ষ আছে বলেন? না, ওটা একবারে চায়না কি ডেভেলপ হচ্ছে না? চায়নার মানুষ তো ক্রমাগত ভালো আছে বলেন। ওটা একবারে ভিন্ন অর্থনীতি, ভিন্ন সমাজ, ভিন্ন ইডিওলজি, সেটা নিয়ে আমি আরেকটা আলোচনা। আমি বলছি যে ধরেন যে দেশে সরকার তার রাজনৈতিক প্রতিপক্ষের সাথে বসবে না, কথা বলবে না, আলাপ আলোচনা করবে না, যেখানে সাধারণ মুখ দেখার যেখানে কোনো সৌজন্য নাই, তাহলে এখানে আমার যে কান্ট্রি ইমেজ যে তৈরি করবার যে কাজটা, তাহলে এটা কিন্তু প্রথমে একটা বড় একটা গলত কিন্তু থেকে যাচ্ছে। সুতরাং আমি যেটা বলতে চাই, ধরেন আপনি তো জানেন যে মানুষ যখন যুদ্ধ চলে, যেন আপনি যে জানেন যে ইসরায়েল এবং ফিলিস্তিনে যখন গাজায় যখন হামলা চলছে, তখন কিন্তু দুপক্ষ কিন্তু কায়রোতে বসে কিন্তু আলাপ আলোচনা করছে, এবং তারা কিন্তু যখন ইসরায়েল তার সমস্ত প্ল্যান বাস্তবায়ন করার পর, তারপর কিন্তু সে বসছে, এর আগে বসে না। সেটা ঠিক আছে, আমরা নাকি
কি কিন্তু বসার পরও কিন্তু বিশ্ব জনমতের চাপ ছিল, আপনি জানেন সেগুলোর জন্য আমি মনে করি এভাবে সরকারের দায়িত্বটা যেটা আপনি বললেন, সরকারের দায়িত্বটাই হচ্ছে প্রধান যে বিরোধী রাজনৈতিক দলগুলোকে, সমাজকে, সামাজিক সংগঠনগুলোকে, মানুষের বিভিন্ন অংশকে তাদের আস্থাবোধের যে জায়গাটা, ইয়েস সরকার যেটা করছেন তারা এটা দেশের জন্য করছেন, গণতন্ত্রের জন্য করছেন, উন্নয়নের জন্য করছেন, এ ধরনের আস্থাবোধের জায়গাটা যদি তৈরি করা যায় সেটা একটা শর্ত। 2 নম্বর হচ্ছে আপনি একটুকে বলছিলেন যে আমাদের মুক্তিযুদ্ধের আমাদের যে বিভাজন রয়েছে, আমাদের চেতনা যে প্রশ্ন, মুক্তিযুদ্ধের প্রশ্ন ছিল আমাদের অসাম্প্রদায়িকতা। সত্যি সত্যি কি আমরা কি একটা সেকুলার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে লড়াই, গত 4 দশক পরেও কিন্তু আমরা কিন্তু এখনো পর্যন্ত একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ কিন্তু আমরা তৈরি করতে পারিনি। আমাদের কথা ছিল আমরা একটা এখানে সমাজতন্ত্র হবে, একটা সামাজিক সাম্যের জায়গাটা এখানে আসবে। আপনি দেখেন গত 4 দশকে পৃথিবীর খুব কম দেশেই ধনী গরিবের ধনবৈষম্য এখানে যে পর্যায়ে এসছে, এটা নিশ্চয়ই মুক্তিযুদ্ধের চেতনা না। এটা সারা পৃথিবীতে তো 1% মানুষের কাছে 99% সম্পদ আছে, রাইট। আপনি বাংলাদেশে কিভাবে আশা করেন? না আমি আশা করি এজন্য যে আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম, মুক্তিযুদ্ধের আমাদের যে চেতনা, আমাদের সংবিধানের যে 4টে স্তম্ভ, তার অন্যতম ছিল যে আমাদের দেশটা হবে একটা শোষণহীন, বৈষম্যহীন একটা মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র হবে, সমাজ হবে। তার মানে হচ্ছে আপনি গত 4, এবং এটা কিন্তু উন্নয়নের বিরোধী না, এটা আপনি এরকম একটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে 4 দশকের সত্যি যেটা আপনি যেটা বললেন, ধরেন আপনি দেখা যাবে যে অল্প কিছু শিল্পপতির কারণের জন্য আমাদের এখানে লোকাল যে এন্টারপ্রেনাররা, হাজার হাজার লক্ষ লক্ষ যে ক্ষুদ্র উদ্যোক্তারা, আমি মনে করি একটা জনগণের পক্ষে সরকার থাকলে তাদেরকে যে উৎসাহ দেওয়া যেত, তাদেরকে যে মাত্রার প্রণোদনা দেওয়া যেত, আমাদের এখনকার যে ইকোনমিক গ্রোথ, আমি নিশ্চয়ই এটা খুব জোর গলায় বলবো, তার চেয়ে অনেক বেশি কিন্তু গ্রোথ হওয়া কিন্তু আমাদের এখানে সম্ভব ছিল। রাষ্ট্র এবং সরকার যদি আরো বেশি যদি বিনিয়োগ বান্ধব হয়। স্যার আমি আপনাকে বাংলাদেশে একটা মানুষ যত সহজে এন্টারপ্রেনার হওয়ার যত সুযোগ আছে, পৃথিবীর কোন দেশে এত সুযোগ নেই। ঠিক আছে, আমি একমত যে তাহলে আমাদের অনেকগুলো সামাজিক শর্ত আছে যে আমাদের এখানে শিল্পের বিকাশের, এখানে এন্টারপ্রেনার হওয়ার জন্য, তাহলে সেই সুযোগটা যে রাজনৈতিক হানাহানি খুনোখুনির জন্য এটা বাধাগ্রস্ত হচ্ছে, এবং যার সাথে আপনি দেখবেন যে যেমন ধরুন বিএনপি এখন যে আন্দোলনটা করছে, আমি একটা ছোট একটা ইয়েটা বলি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের প্রশ্ন ছাড়া তারা কি জনগণের কাছে বর্তমান সরকার বা আওয়ামী লীগের সাথে তাদের অন্য কোনো বিষয় মৌলিক বা নীতিগত কোনো বিরোধ বা বৈরিতা আছে, এমন কোনো ব্যাপার কি সামনে আছে? কার্যত নয়। তার মানে কেবলমাত্র একদল ক্ষমতা থাকতে চান আর ওনারা যে কোনোভাবে ক্ষমতায় যাওয়া, তার মানে যে কার্যত কিন্তু নীতিগত আদর্শিক কোনো কিন্তু পার্থক্যের জায়গাটা নাই। বরঞ্চ এটা ভালো হতো যে আমার অর্থনৈতিক কর্মসূচি নিয়ে আমি এখানে আলোচনা করছি, বিতর্ক করছি, দেশ কিভাবে চলবে, আমার শিল্পে বিনিয়োগ কিভাবে হবে, আমার এখানে অর্থনীতি কিভাবে। একটি প্রশ্ন আপনাকে করতে চাই, সেটি হচ্ছে যে 20 দল যখন আন্দোলন করছে, সেক্ষেত্রে তারা তো এ ধরনের অনেকেই বলে থাকেন যে এ ধরনের কোনো কর্মসূচি বা প্ল্যানিং তারা জনগণের সামনে উপস্থাপন করছে না, তাহলে এই আন্দোলনটাকে আপনি কি বলতে পারবেন? আমি সেজন্য বলেছি যে এগুলো আমার কাছে, আমি বলবো এগুলো একটা নীতিহীন, আদর্শহীন, স্রেফ একটা ক্ষমতা কেন্দ্রিক যে রাজনীতি, যে রাজনীতির মধ্যে আমি বলতে চাই যেখানে আসলে দেশের ভবিষ্যৎ, মানুষের যে জনকল্যাণ, যেটা সেই জনকল্যাণের কোনো প্রশ্ন কিন্তু এই বিদ্যমান এর মধ্যে কিন্তু আমি দেখছি না। সরকার একদিকে তার উন্নয়ন গণতন্ত্রের কথা বলে সরকারের দিক থেকে তারা দমন নির্যাতন তারা অব্যাহত রাখছেন, আর বিরোধী বিএনপি জামাত তারা কিন্তু দেখেন, তারা কিন্তু গণতন্ত্র একদম পুনরুদ্ধারের এই কথাটা বলে তারা সহিংসতা করছেন। পেট্রোল বোমার যে সন্ত্রাসটি চালিয়ে তারা আজকে যে একটা পরিস্থিতি তৈরি করেছেন, সরকার যদি দমন নিপীড়ন চালিয়ে থাকে তাহলে তার উত্তর কিন্তু পেট্রোল বোমা না, তার উত্তর হচ্ছে জনসম্পৃক্ত, জনগণের কাছে যাবার জন্য, জনগণের ইস্যুগুলোকে নিয়ে আপনি আপনি উদ্যোগ নেবেন। আচ্ছা, আরেকটি ছোট্ট প্রশ্ন আপনাকে করি যে 20 দল বলছে গণতন্ত্রের কথা, গণতন্ত্র যে নির্বাচনে যে তারা আন্দোলন করছে, কিন্তু তার অন্যতম শরিক হচ্ছে জামাতে ইসলামী বাংলাদেশ, এবং সেক্ষেত্রে একটি ধর্মশ্রয়ী রাজনৈতিক দল কি গণতন্ত্রের সহায়ক হতে পারে? না, আপনি তো জানেন যে গণতন্ত্রের মর্মবস্তু হচ্ছে অসাম্প্রদায়িকতা, অর্থাৎ গণতন্ত্র ধর্মবিশ্বাসের কারণে সম্প্রদায় নির্বিশেষে সকল অধিকার ওই দেশের নাগরিকরা কিন্তু সমান অধিকার তারা ভোগ করবেন। ফলে গণতন্ত্রের সাথে সাম্প্রদায়িকতা, কোনো ধর্মাশ্রয়ী কোনো রাজনীতি বা রাজনৈতিক যে মতাদর্শ, তার কিন্তু একটা অন্তর্নিহিত একটা বিরোধ এবং একটা বৈরিতা আছে। ফলে এরকম একটা জায়গাগুলো থেকে ফলে আপনি গণতন্ত্র করবেন, আবার আপনি প্রত্যক্ষ পরোক্ষভাবে আপনি সাম্প্রদায়িককে আপনি উস্কিয়ে দেবেন, এইটা কিন্তু হতে পারে না। তার মানে আপনি গণতন্ত্রের কথা বলছেন কেবলমাত্র মানুষকে কেবলমাত্র একটা বিভ্রান্তির জায়গায়
শহরে আন্দোলনটাকে আপনি কিভাবে দেখেন, যে 20 দলের যে আন্দোলন আমি তো বলেছি অলরেডি যে সরকার তারা যেটা না, এটা তো নিশ্চয়ই তাদের একটা যে দাবি, সরকারের এই 20 দলের তাদের এই যে ধরেন পেট্রোল বোমার যে সহিংসতার যে রাজনীতি, ধরেন তারা যে নির্বাচনে যে প্রশ্নটা করছেন সেটা তো আমাদেরও প্রশ্ন। 5ই জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচন যে গ্রহণযোগ্য হয়নি, মানুষ যে ভোট দিতে পারেনি, ফলে তাদের এই সহিংসতার কারণে যৌক্তিক যে নির্বাচনের যে প্রশ্নটা, অংশগ্রহণমূলক নির্বাচনের প্রশ্নটা, এই প্রশ্ন কিন্তু অনেক হলো পেছনে কিন্তু এখন। সেই কারণের জন্য কিন্তু আমাকে পুরো ব্যাপারটা জনাব আসাদুল ইসলাম, আপনি বলেন যে বাংলাদেশে এত সংকটের পরেও বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, তবে বিভিন্ন গণমাধ্যম পত্রপত্রিকায় যে খবরগুলো বেরোচ্ছে যে 25 দিনে কোনো পত্রিকা লিখছে যে 50,000 কোটি টাকা ক্ষতি হয়ে গেছে, যে বিশাল ফিরিস্তি হচ্ছে। আসলে বিষয়টিকে আপনি কিভাবে দেখেন, যদি আপনি একজন প্রতিষ্ঠা একজন ব্যবসায়ী হিসেবে যদি আপনি বিষয়টিকে বিশ্লেষণ করেন? সত্যিকার অর্থে কি যারা রিপোর্ট করেন অবশ্যই তাদের কাছে ডেটা আছে, ডেটা না থাকলে তো আর এই আপনি বলুন যে আপনি একজন ব্যবসায়ী হিসেবে বলুন যে ডেটা তো যারা সাংবাদিকরা করে থাকে, ডাটা 25 দিনে 50,000 কোটি টাকা, এই যে জিওমেট্রিক্যাল প্রোগ্রেশনে দেখানো চাচ্ছে, আসলে বাস্তবতা কতটুকু? এর বাস্তবতা ইটস ভেরি ডিফিকাল্ট কোশ্চেন ফর মি টু গিভ দ্য অ্যান্সার, সাচ এ বিগ কোশ্চেন। কিন্তু আমি যে কথাটা বলি সে কথাটা হলো এই যে আজকে হোল ওয়ার্ল্ডে কিন্তু অয়েল প্রাইস খুব কমে গেছে, 1/4 নেমে আসছে। তো আমাদের দেশের যদি ইকোনমি ভালো করতে হয়, সরকারের অবশ্যই অয়েলের প্রাইস কমানো উচিত, আর অয়েলের প্রাইসের সাথে হোল কান্ট্রির ইকোনমি জড়িত। সো গভর্নমেন্টের এই জায়গায় অবশ্যই অয়েল প্রাইস নামায় নিয়ে আসা উচিত, কারণ তারা যেই যুক্তিতে অয়েলের প্রাইস ওই সময় বাড়িয়েছিল, তাদের একই যুক্তিতে তাদের এখন কমানো উচিত। সেকেন্ডলি, এখন দেখেন যে প্রত্যেকটা ব্যাংকের, লাইক আপনি যদি এখন ব্যাংকে এফডিআর করতে যান, তাহলে আপনি 7%, 8%-এর বেশি আপনি ইন্টারেস্ট পাচ্ছেন না। কিন্তু আপনি যদি ব্যাংকের থেকে লোন নিতে যান, দেখেন আপনি 14%, 15, 16, ইভেন কোনো ব্যাংক 19% পর্যন্ত এখন চার্জ করতেছে। সো কেন, হোয়াই? যখন আপনারা 12% ইন্টারেস্ট দিতেন ব্যাংকের থেকে, তখন আপনারা 16% নিতেন, এখন আপনি 8% দিচ্ছেন, আবার এখন আপনি 15%, 16% নিচ্ছেন। তো কেন, হোয়াই? এই এত ডিফারেন্স তো হওয়া উচিত না, হইতে পারে না। সো ব্যাংক কিন্তু এগুলি এখন কিন্তু বেশি আপনার ইসে করতেছে, এই ইন্টারেস্ট চার্জ করতেছে, যার কারণে ভাই যেটা বললেন যে সৌম্য সংস্কৃতি, এই এগুলির মাধ্যমে যেই সমাজ সংস্কৃতি গড়ে তুলতে চান, সেটা করতে হলে কিন্তু সবচেয়ে বেশি দরকার ইকোনমিক সলভেন্সি। আপনার প্রত্যেকটা রাইট, আপনি যদি যত কিছু করলেন, কিন্তু আপনি যদি আলটিমেটলি যদি আপনি ফাইন্যান্সিয়ালি ইকোনমি যদি সলভেন্ট না থাকেন, আপনার কোনো স্বাধীনতার দাম নাই। আপনার সমস্ত স্বাধীনতা শুরু হতে হবে আপনি ফার্স্ট ইকোনমিকলি, ফাইন্যান্সিয়ালি আপনি স্ট্রং থাকবেন, তখন আপনি কথা বলতে পারবেন সুন্দরভাবে, তখন আপনি সুস্থ চিন্তা করতে পারবেন, এভরিথিং আপনি করতে পারবেন। আর সেগুলি করার জন্য দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট এখন, অয়েল প্রাইস নামায় নিয়ে আসা এবং 8 থেকে আপনার 9 to 10%-এর মধ্যে ইন্টারেস্ট নামায় নিয়ে আসা, দেখবেন যে ইকোনমি এভাবে ভালো থাকতে পারে। আরেকটা জিনিস যেটা বলেন সেটা হলো যে সরকার যেভাবে চালাচ্ছে, সরকারের কাছে তো রুলস আছে, তাই না? তো সরকারের কাছে রুলস আছে, সেই রুলস তো বিরোধী দলকে আপনি ফলো করতে হবে। আপনি আন্দোলন করবেন, আপনি এটা করবেন, সেটা করবেন, সবকিছু করেন, বাট ফলো দ্য রুলস মেনে আপনি সবকিছু করেন, রুলস না মেনে আপনি কোনো কিছু করতে পারবেন না। সো সরকারের যেই জায়গায় উচিত যে পেট্রোল বোমা, তার যখন আপনি ভালো নির্বাচন করলেন না, আপনি এইভাবে ক্ষমতা থাকবেন, তো আপনার প্রিকশন নেওয়া উচিত যে এই হবে এবং এর জন্য আমি এই ব্যবস্থা নিব, যাতে আমার দেশের জনগণের কোনো সমস্যা হইতে পারবে না, বিজনেসম্যানদের কোনো সমস্যা হইতে পারবে না, স্টুডেন্টদের কোনো সমস্যা হইতে পারবে না, যে দেশের যত মানুষ আছে তাদের কোনো সমস্যা না, শুড বি প্রোটেক্ট বাই দ্য গভর্নমেন্ট। এবং বিরোধী দল জনগণকে জিম্মি করে কোনো ধরনের আন্দোলন করতে পারবে না। দে হ্যাভ নো রাইটস, দিস ইজ আওয়ার কান্ট্রি। যেটা শক্ত আইন প্রয়োগের কথা বলছেন আপনি। সামনে আমাদের শেষ করতে হচ্ছে, আপনি কি আর সময় দিতে পারছেন না। ধন্যবাদ মোহাম্মদ আসাদুল ইসলাম, ধন্যবাদ সাইফুল হক আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং বিকিমের পরিচালক আসাদুল ইসলাম এবং রাজনীতিবিদ সাইফুল হকের কাছ থেকে বাংলাদেশের চলমান রাজনীতি এবং বাংলাদেশের অর্থনৈতিক ব্যাপ্তি এবং তার গভীরতা এবং তার যে মেরুকরণ, নানা বিষয় নিয়ে তারা আলোচনা করলেন। জনাব আসাদুল ইসলাম বললেন যে সারা পৃথিবীতে অর্থনৈতিক মন্দা চলছে, বাংলাদেশের প্রধান রপ্তানি খাত পোশাক শিল্প, বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক সংকট আছে, অন্যান্য দেশেরও এমন ধরনের সংকট রয়েছে, কিন্তু কান্ট্রি অ্যাজ এ হোল সারা পৃথিবীব্যাপী বাংলাদেশের ইমেজ সংকটে পড়ছে, যেটা বাংলাদেশ ইমেজ বাড়ানোর কথা উনি বললেন যে
আমরা যাই করি না কোনো যদি দেশের ইমেজ বৃদ্ধি করা যায় তাহলে এই যে বিরাজমান সংকট আমাদের অর্থনৈতিক ধারাকে ক্ষতিগ্রস্ত থেকে ব্যাহত করতে পারবে না। অন্যদিকে জনাব সাইফুল হক বললেন, বিরোধী রাজনীতিবিদদের দায়িত্বশীল হতে হবে যেমন সরকারকেও। দেশ যদি বিশ্বব্যাপী আস্থার সংকট সৃষ্টি হয় বাংলাদেশ নিয়ে, তবে বিদেশি বিনিয়োগও ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি বলতে চাইলেন, সন্ত্রাস নির্ভর আন্দোলন কোনোভাবেই গণতান্ত্রিক আন্দোলনের অনুষঙ্গ হতে পারে না। নীতিহীন ক্ষমতালিপ্স রাজনীতি যা বাংলাদেশে উনি বলতে চাইলেন বিরাজ করছে, এ থেকে বেরিয়ে আসলে একটি গণতান্ত্রিক মূল্যবোধের মানবিক সমাজ প্রতিষ্ঠিত হতে পারে। অন্যদিকে জনাব আসাদুল ইসলাম বললেন, রাজনীতির উভয় পক্ষকেই বুঝতে হবে, দেশের অর্থনীতি যদি ক্ষতিগ্রস্ত হয়, বিপন্ন হয়, তাহলে যারা ক্ষমতায় থাকবেন বা আসবেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা বড় ধরনের সংকটে পড়বে, তাই ঐক্যমতের বিকল্প নেই। এবং তিনি বলতে চাইলেন যে জনগণের জানমাল রক্ষায় এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সরকারকে কঠিন এবং কঠোর পদক্ষেপ নিতে হবে, এ ব্যাপারে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। দর্শক, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ, সঙ্গে থাকুন মাই টিভি।